আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তি টাকার আশায় পুরনো ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ দূরপাল্লার গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী সমাধানের উপর গুরুত্ব দিচ্ছেন। এ ধরনের অনৈতিক কাজের জন্য আইন প্রয়োগের বিধান থাকলেও নিরাপদ সড়ক বাস্তবায়নে যাত্রী ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশ। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনীর রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ির নির্মাণ যতটা না হচ্ছে তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখো মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাটা ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের 2 টাকা কামাবে, সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে, যে বাইরে ডিস্ট্রিক্টে যাবে, যাদের লোকাল বাজার থাকে তারাও ডিস্ট্রিক্টে ঠিক পারবে। কিছু কিছু গাড়ি এটা মালিকরা করে আনে, পুরান গাড়ি যেমন টাউন সার্ভিস গাড়ি, ওই যে আপনার তরঙ্গ গাড়ি, যেমন অনেক টাউন সার্ভিস কোম্পানি আছে, এরা ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময়ই মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হয় অসংখ্য মানুষ। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না, আরবান সেটিংয়ে যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার, তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান এবং বসে থাকে অনেকটা এলিফ্যান্ট রোডের দোকানের মতন। সারা বছর আমার ব্যবসা না হোক, ঈদের সময় একবার ব্যবসা হলে হয়ে যাবে। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে যাত্রী, চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেফ ভেহিকেল যেটা বাস এবং অনুমোদিত যে সমস্ত গাড়ি, এই গাড়িতে মুভ করলে দুর্ঘটনা কম ঘটে। কিন্তু ওই সময় যেটা হয় যে অফ রুট ভেহিকেল, অন্য রাস্তার গাড়ি হয়তো রং করে চলে আসে, এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই, এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকেও কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল এবং সীমিত যন্ত্রপাতি দিয়ে ঈদের আগে অতিরিক্ত বগির যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ। দিনে মাত্র একটি বগি মেরামতের সুযোগ সুবিধা সম্বলিত এই ওয়ার্কশপে এখন প্রতিদিন 2টির বেশি বগি মেরামত করে রেলওয়ে বহরে সরবরাহ করছেন। ঈদের আগে মোট 86টি বগির মধ্যে এখন পর্যন্ত যোগান দেওয়া হয়েছে 50টি বগি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতিটি আন্তনগর ট্রেন 16 থেকে 18টি এবং সাধারণ ট্রেন 12 থেকে 14টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও বগি সংকটের কারণে অধিকাংশ সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রতিটি ট্রেনে 3 থেকে 5টি পর্যন্ত বগি কম থাকে। আর ঈদের সময় যাত্রী চাপ সামাল দিতে প্রতিটি ট্রেনে সংযোজন করা হয় অতিরিক্ত বগি। ঈদের আগে চালু করা হয় বিশেষ ট্রেন, আর এসব অতিরিক্ত বগি যোগান দিতে শুরু হয় পুরাতন ভাঙাচোরা বগি জোড়াতালি দেওয়া। বাংলাদেশ রেলওয়ে যাত্রা বহরে 86টা কোচ সংযোজন করার জন্য ওয়ার্কশপ থেকে সরবরাহ করবে এবং এগুলো বিভিন্ন ট্রেনে সংযোজন করে আমরা যাত্রী সেবা দিয়ে থাকব। এক্সট্রা বগি পেলে আমরা কয়েক হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন করতে সক্ষম হব, এর ঘরমুখী যাত্রীদের সুবিধা হবে।
প্রয়োজনীয় জনবল না থাকা সত্ত্বেও সীমিত যন্ত্রপাতি দিয়ে দিনরাত 72টি ওয়ার্কশপে চলছে বগি মেরামত এবং রং করে সেগুলোকে চলাচলের উপযোগী করে তোলার কাজ। ঈদ উপলক্ষে আমরা আমাদের লোকজনদেরকে ইফিশিয়েন্টলি ব্যবহার করে বা প্লাস ওভারটাইম ব্যবহার করে বা শুক্রবার দিন কাজ করিয়ে তাদের দ্বারা দৈনিক 2টির মতো গাড়ি আমরা আউটটার্ন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। বগি স্বল্পতার কারণে টিকিটের পরিমাণও তুলনামূলক কম। এই অবস্থায় প্রয়োজনীয় বগি পাওয়া গেলে ঈদের ঘরমুখো যাত্রীদের ভোগান্তি অনেকটা কমিয়ে আনা যেত বলে মনে করেন চট্টগ্রাম স্টেশনের এই কর্মকর্তা। আমাদের চাহিদা অনুযায়ী তো সরবরাহ কম, আশা করছি যে 3 থেকে 4টা বগি প্রতিটা আন্তনগর ট্রেনে সংযোজন করতে সক্ষম হব। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পূর্বাঞ্চলে এবারের ঈদ যাত্রার জন্য প্রতিটি আন্তনগর ট্রেনে 2 থেকে 3টি অতিরিক্ত বগি সংযোজনের পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর রুটে 1 জোড়া এবং ঈদের দিন শোলাকে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কৃষি নির্ভর বাংলাদেশে এখনো গ্রামীণ জনগোষ্ঠীর 60% বেশি মানুষ ভূমি অধিকার বঞ্চিত। নিয়মানুযায়ী সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টনের কথা থাকলেও বাস্তবে তা কতটা হয় তা নিয়ে প্রশ্ন তো আছেই, উল্টো দুর্বল জনগোষ্ঠীকে নিজ ভিটে থেকে উচ্ছেদের অভিযোগও আছে বিস্তর। এই বাস্তবতার মাঝেই প্রতিবছর 10 জুন পালন হয় ভূমি অধিকার দিবস। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। 75 বছর ধরে জীবনের জমিন বুনেই চলেছেন বৃদ্ধা আগাথা নকরে। এই বয়সেও সাংসারিক নানা কাজ করতে হয় টাঙ্গাইলের মধুপুরের এই গারো নারীকে। বন বিভাগ গত বছর ওই এলাকার 9000 একর জায়গা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। এরপর থেকে চাষের জমিতে অবশ্যই ভিটে বাড়ি থেকেও উচ্ছেদের দুশ্চিন্তা তারা করছে তাকে। জ্যৈষ্ঠের তপ্ত এক দুপুরে কথা হয় তার সাথে। আমরা 100 বছর বেশি হয়েছে এইখানে, নানা নানি বাপ দাদা দাদু এইখানেই। এখন যদি উচ্ছেদ করে দেয় সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আমরা আর কোথায় যাব, এইখানেই মরবো যুদ্ধ কইরা। একই রকম শঙ্কায় আছেন ওই এলাকার কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি এমন ঘোষণা এবারে নতুন নয়, এর আগে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক কিংবা সামাজিক বনায়নের নামে তাদের উচ্ছেদের পায়তারা বেশ পুরনো। এসব থামাতে আন্দোলনে আদিবাসীদের রক্তও ঝরেছে কয়েকবার, কিন্তু পরিস্থিতি বদলায়নি। সরকারকে বলেছি যে আপনাদের জায়গা আপনারা ডিমার্কেশন করে নেন, আমাদের জায়গা আমাদের জন্য ডিমার্কেশন করে দিয়ে আমরা যেন সরকারের কাছে কাজ না দিতে পারি। হয়তোবা এমনভাবে আমাদেরকে চাপ সৃষ্টি করবে আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না। শরীরে এক বিন্দু রক্ত থাকতে তো আমরা ছেড়ে যেতে পারি না। আদিবাসীদের জমির প্রচলিত দলিল দস্তাবেজ নেই, তবে বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হলো বংশানুক্রমিকভাবে তারাই জমির মালিক হয়েছেন। এই সুযোগটাই নিতে চায় রাষ্ট্র ও ক্ষমতাশালীরা। তবে শুধু আদিবাসীরা নন, ভূমির ক্ষেত্রে দুর্বলরা বরাবরই বঞ্চিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এ কারণে ভূমি সুশাসন নিশ্চিত করা উচিত। ভূমিহীনের সংখ্যা কমাতে কৃষিজমি বন্টনের যে নীতিমালা আছে তারও বাস্তবায়ন জরুরি। আমাদের কৃষি নির্ভর গ্রামীণ জনগোষ্ঠীর 60% উপরে মানুষ কিন্তু ভূমি অধিকার বঞ্চিত, তাদের ভূমি নেই, অথচ তাদের জীবনযাপন, তাদের পেশা, জীবিকা সবকিছুই ভূমি নির্ভর। অবশ্য মন্ত্রীর দাবি, আদিবাসী বা বাঙালি সকলের জন্যই ভূমির অধিকার নিশ্চিতে কাজ করছেন তারা। ভূমি কৃষকের জন্য ভূমি বন্দোবস্ত দিচ্ছি, এবং আদিবাসীরা যদি ভূমিহীন হয় তাদেরকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। 1985 সালে পাবনার সাথিয়ায় জেগে ওঠা ঘুঘুদহ বিলে ভূমির অধিকার ফিরে পেতে আন্দোলন করেন ভূমিহীনরা। সফল আন্দোলনের ফলস্বরূপ সে বছরের 10 জুন থেকে পালিত হয়ে আসছে ভূমি অধিকার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে একদিকে যেমন বাড়ছে ভূমিহীনের সংখ্যা, তেমনি গ্রামে কর্মহীন হয়ে এই ভূমিহীনরাই আবার যোগ দিচ্ছেন শহরের বস্তিতে। আর তাই শহরে বাড়ছে বস্তিবাসীর সংখ্যাও। মোটের উপর এই চাপ গিয়ে পড়ছে রাষ্ট্রের কাঁধেই। আর তাই এই চাপ মুক্তির অন্যতম সমাধান ভূমির উপর অধিকার নিশ্চিত করা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে বগুড়ায় ব্যস্ত সময় পার করছেন নারী দর্জিরা। শহরের বিভিন্ন শোরুম থেকে অর্ডার পেয়ে আবার কেউ উদ্যোক্তা হিসেবে গ্রামের নারীদের দিয়ে তৈরি করাচ্ছেন বাহারি পোশাক ও অন্যান্য বস্ত্র। এতে একদিকে নারীরা আয়ের পথ খুঁজে পেয়েছেন, অন্যদিকে ছোট ছোট উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন। উদ্যোক্তারা মনে করছেন, স্বল্প সুদে ঋণ ও বিপণন ব্যবস্থা ভালো হলে আরও বেশি নারীদের কাজের সুযোগ করে দেওয়া সম্ভব। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
রমজান এলেই বেড়ে যায় শহরের মাটিডালি এলাকার হাজিপাড়ায় কাঁচি আর সেলাই মেশিনের শব্দ। শুধু এই এলাকায় নয়, জেলা শহর সহ প্রতিটি উপজেলায় এখন গড়ে উঠেছে ছোট ছোট অসংখ্য সেলাই কেন্দ্র। ছোটদের বাহারি ডিজাইনের জামা কাপড় সহ বাড়ির প্রয়োজনীয় বেডশিট, পিলো কভার সহ প্রয়োজনীয় সবকিছুই তৈরি করছেন তারা। রমজানে কাজের পরিধিটা বেড়ে যায় কয়েক গুণ। ঈদকে সামনে রেখে রোজগারটাও বেশ ভালোই হয় তাদের। আমরা বেডশিট বানাই, তারপর বড়দের থ্রি পিস বানাই, ছোটদের ছোট জামা বানাই। ঈদ আসলে এই সময়টা একটু বেশি হয় আর অন্যান্য সময় খুব কম হয়। দিন 200-300 টাকা আসে, ও কি আমাদের সংসার ভালোভাবে চলে। ছোট ছোট উদ্যোক্তারা মনে করেন স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পে আরো বেশি বেকার নারীদের সম্পৃক্ততার সুযোগ করা সম্ভব। এই শিল্পকে আরো অনেক দূরে নেওয়া যেতে পারে যদি আমাদের চেষ্টা বা আমাদের শ্রম কিংবা আমরা যদি নারী উদ্যোক্তারা আরো ভালো কোনো ঋণের ব্যাপারে যদি ঋণ পাই। সরকারের তরফ থেকে স্বল্প সুদে আমাদের ঋণের সুবিধা যদি আমাদের দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এই উন্নয়নটাকে আরো বেশি আমরা আগায় নিতে পারবো। সরকার বেকার নারীদের হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা সহ নতুন প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে যাচ্ছে বলে জানালেন যুব উন্নয়নের এই কর্মকর্তা। উদ্যোক্তা উন্নয়নে আমরা নারীদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা ছোট ছোট প্রকল্প করে তারা কর্মে লিপ্ত হতে পারে এবং তাদেরকে আমরা প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিয়ে সহায়তা করতে পারবো। যুব উন্নয়নের তথ্য মতে জেলায় ছোট বড় 5 শতাধিক সেলাই কেন্দ্রে প্রায় 40,000 নারী দর্জি ও হস্তশিল্পী কাজ করছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঈদের বাকি মাত্র 2 সপ্তাহ। দেশ জুড়েই জমে উঠেছে ঈদ কেনাকাটা। সবাই ব্যস্ত স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে। আজ থাকছে অভিজাত এলাকার কেনাকাটার গল্প। রাজধানীর উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের ঈদ কেনাকাটা সম্পর্কে জানাবেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন আদিত্য। কখনো যদি 1-2টা ড্রেস কেনার উদ্দেশ্যে আসি, তো স্বাভাবিক কারণে আরো বেশি পছন্দ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে যেটা নিতে আসি তার চেয়ে বেশি নেওয়া হয়ে যায়। মায়ের জন্য একটা শাড়ি নিবে, সবচেয়ে ভালো শাড়ি নিবে। দাম কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মেনলি চয়েস এবং টেস্ট। কেন্দ্রবিন্দুতে রয়েছে হাল ফ্যাশনের ব্যতিক্রমী পোশাক, সে ক্রেতাই হোক বা বিক্রেতা। বলছি গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারার অভিজাত এলাকার ফ্যাশন হাউস বা শপিং মলগুলোর কথা। এসব আকর্ষণীয় জাঁকজমকপূর্ণ বিপণী বিতান সবচেয়ে বেশি রয়েছে মূলত গুলশান এলাকায়। নাম করা যারা ফ্যাশনিস্ট আছে, যারা ফ্যাশন করে ইন্ডিয়াতে, আনকমন ড্রেসগুলো আমরা 3 মাস আগে অর্ডার দিয়ে এখানে নিয়ে আসি। যারা একটু সুখী লোক তারাই আমাদের এখানে আসেন। প্রতিবারের মতো আকর্ষণের কেন্দ্রে রয়েছে বিদেশি নামি দামি ব্র্যান্ড আর ডিজাইনারদের সাগারা, গাউন, সালোয়ার কামিজ, যার খরচ পড়বে 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। তবে নারীর ঈদ আয়োজনে চাহিদার শীর্ষে শাড়ি, নেট, জর্জেট, সিল্ক বরাবরের মতো আগ্রহ ধরে রাখলেও মূলত একটু উজ্জ্বল রঙের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। আর দাম 10,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। প্রাধান্য দিচ্ছি সালোয়ার কামিজকে বেশি, যেহেতু এটা একটু বেশি কমফোর্টেবল, আর পাশে শাড়ি তো থাকবেই। তবে কেনাকাটার শুরুটা সবসময় পরিবারের ছোট সদস্যকে দিয়ে। অভিভাবকরা একের অধিক পোশাকের কথাই ভাবছেন সন্তানের জন্য, আর বিক্রেতারা শিশুদের আকৃষ্ট করতে সাজসজ্জায় নিয়ে এসেছেন বাড়তি চমক। রয়েছে নানা উপহারের আয়োজনও। সবসময় আমার পিঙ্ক পছন্দ, পিঙ্ক, ব্লু, পিঙ্ক কালার দেখে আমার পছন্দ। এবার গাউন নিব, ও গাউন খুব পছন্দ করে, আর এখানে গাউনগুলো ভালো। গরম আবহাওয়া আর বৃষ্টিতে স্বস্তি আর ফ্যাশন এই দুটো বিষয়কেই মাথায় রেখেই কেনাকাটা করছেন পুরুষেরা। তাদের আগ্রহের শীর্ষে থাকা পাঞ্জাবির জন্য খরচ করতে হচ্ছে 2 থেকে 30,000 টাকা। মোটামুটি স্মার্টনেসটা তো ধরে রাখতেই হয়, সেটা না রাখলে তো চলে না। প্রতি বছরই আসি, এবারও আসলাম, দেখি নতুন কিছু কালেকশন আছে কিনা। সময় বাঁচাতে আর পোশাকের মান নিশ্চিত করতেই এসব বিপণী বিতানের উপরই ভরসা রাখছেন উঁচুতলার মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর চাঁদনী চক মার্কেটে আছেন সহকর্মী বিথি হক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি।
মামুন, আপনি জানেন আজকে 14তম রোজা, রমজান মাসের 14তম দিন, এবং আমি সকাল থেকে এখানে দেখেছি যে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের বিপরীত পাশে যে চাঁদনী চক মার্কেট, সেখানে। তো আমি আপনাদেরকে কেনাকাটার তথ্য জানানোর আগে আমি একজন বিক্রেতার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আমরা এখানে কেনা বেচার সর্বশেষ খবরটা একটু জানতে চাই। আমাদের আসলে আজকে 14তম রোজা রমজান চলতেছে, তার মধ্যে আমাদের গতকাল খুব ভালো বেচা কিনে হয়েছে। আশা করি আজকেও ইনশাল্লাহ ভালো যাবে এবং সামনের দিন ইনশাল্লাহ আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো কেন কালকেই শুধুমাত্র ভালো হয়েছে এবং কেন এখন আপনাদের ধারণা কি যে কেন এখন? আমাদের ধারণা মনে হয় দেশের অর্থনৈতিক অবস্থা মনে হয় ওটাকে ভালো না, সেই জন্য অত বেচা কিনা আমাদের কম হচ্ছে আর কি, সেটাই আর কি। থ্যাংক ইউ। তো মামুন, যেটা আপনি শুনছিলেন যে বিক্রেতারা কিন্তু শুধু একজন বিক্রেতার আমরা কথা শুনলাম, এরকম অনেক বিক্রেতার সঙ্গে আমি সকাল থেকে এসে কথা বলেছি। তাদের অভিযোগ যে ক্রেতা দর্শনার্থীরা আসছেন ঠিকই, প্রত্যেকটা দোকানেই আমরা দেখেছি উপচে পড়া ভিড়, কিন্তু সেই তুলনায় ভিড়ের তুলনায় কিন্তু কেনাবেচা অনেক কম। কারণ হিসেবে তারা আরো কিছু ক্রেতাদের সঙ্গেও আমি কথা বলেছি। ক্রেতারা বলছেন যে এবছর যেহেতু ঈদের একই সঙ্গে তাদের যে কেনাকাটাগুলো সেগুলো শুক্রবার মানে সপ্তাহের ছুটির দিনগুলোতে তারা করে ফেলেন। তো সেজন্য এখন মোটামুটি তারা দেখছেন আরো কিছু কালেকশনের জন্য একদম রমজানের শেষ অবধি তারা দেখবেন, একটু ঘুরে ঘুরে দেখবেন, এই বিষয়টা তারা বলছেন। তো মামুন, আমি এখানে দেখেছি যে এখানে সালোয়ার কামিজ, থ্রি পিসের যে দোকানগুলো সেখানে কিন্তু ভিড়গুলো তুলনামূলকভাবে বেশি, কারণ যেহেতু এখন মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে রমজানের, এবং এখন অনেকগুলো টেইলরের যে কাটা কাপড়ের যে দোকানগুলো সেখানে কিন্তু আমি ভিড় তেমন একটা লক্ষ্য করিনি, কারণ এখন দেখা যাচ্ছে সেলাইয়ের কাজগুলো তারা হয়তো এখন আর নেবেন না। তো আমি একজন আমাদের ক্রেতার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি। আপনি এখানে কি এই যে টু পিস। আচ্ছা, কেন এই জায়গায় পছন্দ করার কারণ কি? কেন এখান থেকে কেনাকাটা করছেন? একটু রিজনেবলের মধ্যে পাওয়া যায়, পছন্দ মতো অনেক কালেকশন থাকে, এই জন্য এখানে আসা। আচ্ছা মামুন, যেমনটা আপনাকে আমি বলছিলাম যে এখানে ক্রেতাদের আসার পেছনে কিছু কারণগুলোর মধ্যে যদি আমি আপনাকে বলি, তাহলে প্রথমেই বলতে হয় যে এখানে অনেকগুলো কালেকশন একসঙ্গে পেয়ে যাচ্ছে। এখানে কাটা কাপড় থেকে শুরু করে রেডিমেড যেসব আনস্টিচ কাপড় সেগুলো পাওয়া যাচ্ছে, এবং আরও একটি বিষয় হচ্ছে যে ক্রেতারা এখানে কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে পারছেন, এবং শুধুমাত্র নিজেদের জন্য না, পরিবারের সকলের জন্য, যেহেতু তারা একই জায়গা থেকে কেনাকাটা করতে পারছেন, তো সেজন্য তাদের পছন্দের শীর্ষে কিন্তু এই চাঁদনী চক এবং চাঁদনী চকের আশেপাশের যে মার্কেটগুলো রয়েছে সেগুলো। তো মামুন, এই ছিল আমার কাছে চাঁদনী চক মার্কেট থেকে ঈদের কেনাকাটার সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। রাজধানীর চাঁদনী চক মার্কেট থেকে আমাদের সহকর্মী বিতি হক জানাচ্ছিলেন সেই খবর। সরবরাহ বাড়লেও রাজধানীর পাইকারি বাজারে এখনো কমেনি কোনো চালের দাম, বরং রমজানের দ্বিতীয় সপ্তাহে আবারও কেজি প্রতি সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। নতুন করে দাম বৃদ্ধির পেছনে বরাবরের মতো মিল মালিকদের সিন্ডিকেটই দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে আমদানি করা চীনা রসুনের সরবরাহ না থাকায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে দেশি রসুনের। তবে কমেছে আদা, পেঁয়াজ আর চিনির দাম। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার মোহাম্মদপুরে পর্যাপ্ত সরবরাহ রয়েছে সব ধরনের চালের। পরিবহন ব্যবস্থাতেও কোনো সংকট নেই ধান চালের এই ভরা মৌসুমে। এরপরও প্রতি সপ্তাহেই বাড়ছে পারিজা, নাজিরশাইল, গুটিসরনা আর মিনিকেট সহ সব ধরনের চালের দাম। চালের বাজারে ক্রেতাদের জন্য কোনো সুখবর নেই চলতি সপ্তাহেও। একদিকে শুল্ক বাধায় আমদানি করা যাচ্ছে না চাল, এর উপর রয়েছে মিল মালিকদের সিন্ডিকেট, আর এ দুই কারণে দাম কমছে না চালের, এমন দাবি পাইকারি ব্যবসায়ীদের। বাইরে থেকে চাল আনার ব্যাপারে যে সরকারি যেটা শুল্ক আছে, এটা যদি প্রত্যাহার না করে চালের বাজার এবার কমবে না। আমদানি এই সপ্তাহ ভালো, আর একদিক দিয়ে একটা ব্যাপার হলো রোজার মাস আমাদের চালের সেলটা কম হওয়ার কারণে এখন বাজারে মোটামুটি চাল আছে, গত সপ্তাহ তো ছিলই না। এদিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 6 টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা দরে। কেজিতে 8 থেকে 10 টাকা কমে আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা দরে। তবে বেড়েছে রসুনের
রসুনের দাম। আমদানি করা চীনা রসুন না থাকায় বাজারে চাহিদা বেড়েছে মিশর আর দেশি রসুনের। মিশর আসতেছে, ইন্ডিয়ান আসতেছে, আপনার দেশি রসুন আসছে। চায়না রসুনটা আসতে একটু লেট হয়েছে, আর একটা ঘূর্ণিঝড় হয়েছে এই সময়, এই কারণে আমাদের কার্বু চাপতে পারে নাই। কার্বু চাপতে পারলে রসুনের বাজার কমে যাইব। চায়না রসুন এটা অনেক আগের থেকেই দাম বেশি, এটা এখন না, যদিও আরো 5-6 মাস আগের থেকেই এটা 200 টাকার উপরে, এখন 250 টাকা। রমজানের আগেই বেড়ে যাওয়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল আর ভোজ্য তেল। তবে চলতি সপ্তাহে কেজিতে 3 টাকা কমে চিনি বিক্রি হচ্ছে 66 টাকা দরে। চিনির দামটা রোজার আগে একটু বেশি ছিল, 70 টাকা কেজি। ছোলা রোজার আগেও 80 টাকা ছিল, এখনো 80 টাকা। তেল আগের দামই আছে, খোলাটা 86 টাকা কেজি। তবে কিছুটা বেড়েছে পোলাও চাল আর এলাচ, গোলমরিচ, দারুচিনির দাম। স্থিতিশীল রয়েছে সব ধরনের গুঁড়ো দুধের দাম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার মূল হোতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নয়নের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারে মাইনী নদীতে কিছুক্ষণের মধ্যে অভিযান চালাবে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানাচ্ছে তিনি। কমল। ধন্যবাদ মামুন। আপনি জানেন যে গত 1 তারিখ কিন্তু খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি লংগদু থেকে মোটরসাইকেল রিজার্ভে আসে নুরুল ইসলাম নয়ন। এরপর তাকে কিন্তু হত্যা করা হয়। এই হত্যার জের ধরে রাঙ্গামাটি লংগদুতে তুলকালাম ঘণ্টা ঘটে যায়। সেখানে প্রায় আদিবাসীদের যারা পাহাড়ি রয়েছে তাদের প্রায় 250-র মতো ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল দুর্বৃত্তরা। এর জন্য যে অস্থিরতা বিরাজ করছিল বা একটা উত্তেজনা ছিল, সেই উত্তেজনার রেস ধরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেই ঘটনার 2 মূল হোতা রুমেল চাকমা এবং জুনেল চাকমাকে তারা আটক করেছে। এবং তাদের স্বীকারোক্তি, তারা যেটা বলেছে, ঠিক এই স্থানে মাইনী নদীর এই স্থানে তারা মোটরসাইকেলটি, অর্থাৎ নয়ন যে মোটরসাইকেলটি ব্যবহার করতো সেই মোটরসাইকেলটি তারা এইখানে নদীতে এসে ফেলে দিয়েছে। এরপর তাদেরকে আটক করার পরে কিন্তু পুলিশ তারা এই অভিযানে তারা এখান থেকে মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, নৌবাহিনীর যারা ডুবুরি টিমকে তারা তলব করেছে এবং নৌবাহিনীর ডুবুরি টিম এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের টিমকে তারা তলব করেছে এবং তারা এসে দেখেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। যে নুরুল ইসলাম নয়নের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলটা এদিক দিয়ে ফেলা হয়েছে বলে তারা অনেকটা নিশ্চিত। এবং কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে নৌবাহিনী ডুবুরি দল এসেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং এখানে উপস্থিত রয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের অভিযানটা এখন কোন পর্যায়ে আছে, এখন কি অবস্থা এই নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের তদন্তটা? আমরা আপনাদেরকে অফিসিয়ালি ব্রিফ করব পরে। আমরা অভিযান শেষ করি, তারপর অফিসিয়ালি ব্রিফ করব। এখন অভিযানটা কতটুকু চলতেছে বা এখন কি হবে এখানের মধ্যে? এখানে নৌবাহিনী ডুবুরি দল এসেছেন, ওনারা অনুসন্ধান করবেন, দেখা যাক কি পাওয়া যায়। মানে এখানে বিশেষ করে কি আছে বা কি জন্য অভিযানটা একটু চালাবেন একটু বলেন। এখানে একটা মোটরসাইকেল পতিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটাই আমরা উদ্ধার করার জন্য এখানে এসেছি। মোটরসাইকেলটা কার ছিল বা নয়নের ছিল। কিন্তু বলেন আসলে ঘটনাটা কি, আপনার অভিযানটা কি হবে এখন একটু যদি পুরো এটা উদ্ধারের চেষ্টা হবে এখানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খাগড়াছড়ি পুলিশ সুপার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ধারণা করছেন নুরুল ইসলাম নয়নের যে হত্যাকাণ্ড, যে ওনার যে মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেলটা এই অংশে ফেলা হয়েছে এমন একটি ধারণা করা হচ্ছে। সেই ধারণার প্রেক্ষিতে নৌবাহিনীর ডুবুরি দলকে তলব করা হয়েছে এবং নৌবাহিনীর ডুবুরি দল এসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নদীতে যেহেতু একটু স্রোত আছে, সেই কারণে তারা যন্ত্রপাতি আনছেন এবং যন্ত্রপাতি আনার পরে কিছুক্ষণ পরে তারা হয়তো সেই উদ্ধার অভিযানটি শুরু করবেন। তো বলা যায় যে হত্যাকাণ্ড যে রহস্য বা যে দাওয়ার দোল শুরু হয়েছিল তা অনেকটা কাটতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডে যে তারা রহস্য উন্মোচন করতে যাচ্ছে পুলিশ, সেই উন্মোচনের মধ্যে দিয়ে সেই পাহাড় যে অস্থিরতা, লংগদুর যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা অনেকটা কমে আসবে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। তো মামুন, এখন পর্যন্ত আমার কাছে ছিল খাগড়াছড়ি মাইনী নদীতে যে তল্লাশি অভিযান চালাচ্ছে তার সর্বশেষ। রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার মূল হোতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নয়নের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধারে মাইনী নদীতে কিছুক্ষণের মধ্যে অভিযান চালাবে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে বিষয়ে বিস্তারিত সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। 20 রমজানের মধ্যে 1 মাসের বেতনের সমপরিমাণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তারা দোকান কর্মচারীদের পরিচয়পত্র, ওভারটাইম ভাতা এবং পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা সহ 10 দফা দাবি জানিয়েছেন। আমরা আজকে দাবি করতে চাই 20 রমজানের মধ্যে বাংলাদেশের উল্লেখিত এই 10টি সেক্টরের 60 লক্ষাধিক দোকান কর্মচারীকে 20 রমজানের মধ্যে 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস হিসাবে প্রদান করতে হবে। দোকান কর্মচারীরা যেহেতু এই ঈদের আগে সারা রাত্রি কাজ করবেন, তাদেরকে আইন অনুসারে যে ওভারটাইম ভাতা পাওয়ার কথা সেটা তাদেরকে দিতে হবে।
অনিয়মের অভিযোগে রাজধানীর 13টি প্রতিষ্ঠানকে 4,44,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে 80,000 ও সুপার শপ আগোরাকে 30,000 টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে নিয়মিত অভিযান পরিচালনার দাবি ভোক্তাদের। ওজনে কম দেয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম ও দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে না রাখা ভোক্তার এমন অভিযোগ নিত্যদিনের, যার সত্যতা মিলল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে। দিনব্যাপী চলা এই অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয় নিত্যপণ্যের খোলা বাজার থেকে শুরু করে সুপার শপ, অভিজাত মিষ্টির কারখানা ও রেস্তোরাঁকে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছে, মূল্য তালিকা ঝুলানো হয়নি, আবার ওজনে কারচুপি হয়েছে এবং ওজনের যে যন্ত্রটা, পরিমাপক যন্ত্র ব্যবহার হচ্ছে সেখানেও সমস্যা ছিল। আমরা এগুলোতে জরিমানা করেছি। এই যে প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা ডাকছি, আমাদের অফিসে ডেকে প্রত্যেককে গণশুনানিতে অংশগ্রহণ করাইছি। ফলশ্রুতি হিসেবে আমি তো আজকে খুবই হ্যাপি, এবং আমি সেই দিন আরো হ্যাপি হব যেদিন আমরা বাজারে আসব কিন্তু কোনো প্রতিষ্ঠানে আমরা জরিমানা করতে পারবো না। এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্বয়ং জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলো। প্রতিদিনই এই কার্যক্রম চালানোর দাবি ভোক্তাদের। মাঝে মধ্যে যদি হয় তাহলে ওনারা তটস্থ থাকবেন যে না, আমাদের ভালো জিনিসটা রাখতে হবে। অভিযানটা অবশ্যই ভালো, শুধু একটা বাজারে না, প্রত্যেকটা বাজারে হওয়া উচিত। মিষ্টির দোকান তো বলুন পরিষ্কার রাখতে হয়, এটা আমরাও জানি, সবসময় থাকেন আর কি, পানি পড়লে নোংরা হয়। নোংরা পরিবেশের মতো অনেকটা ছিল, ওই কারণে আমরা 43 ধারায় 40,000 টাকা আমাদেরকে জরিমানা করেছে। বিগত দিনে অনেকবার হয়েছে, যেটা আমাদের জন্য ডেভেলপ করতে সহযোগিতা করেছে। অভিযানে ফার্মগেটের প্রিন্স রেস্তোরাঁকে 50,000, শেওড়াপাড়ার একটি ডেইলি সুপে 40,000 ও মিরপুরে বনলতা সুইটসকে 1,20,000 টাকা জরিমানা করা হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগের বাধা এড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মানসম্মত বাস্তবায়নে দেশের অর্থ বছরে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি। প্রতিষ্ঠানটি মনে করে জুন থেকে জুলাই এর পরিবর্তে এপ্রিল থেকে মার্চ অর্থ বছর করা হলে তা এডিপি বাস্তবায়নে ইতিবাচক হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট মিলনায়তনে বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলা হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ডক্টর আবু ইউসুফ। তিনি বলেন, ভ্যাট আইন বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, তবে জনগণের দেয়া ভ্যাট আদায়ে এনবিআর এর দক্ষতা ও সততা নিশ্চিত করতে হবে। আলোচনায় বক্তারা ব্যাংক হিসাবে আবগারি শুল্ক প্রত্যাহার, সঞ্চয়পত্রে সুদের হার কমানো, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর সহ বেশ কয়েকটি সুপারিশ করেন। সাউথ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানে হচ্ছে জুলাই থেকে জুন, আর অন্যান্য আমরা যদি ইন্ডিয়াতে দেখি তাদের এপ্রিল থেকে মার্চ, শ্রীলঙ্কাতে জানুয়ারি থেকে ডিসেম্বর। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো যার এই ইয়ার এন্ডে গিয়ে যখন হয় তখন কিন্তু বর্ষার মৌসুম আপনার স্টর্ম হয়, অন্যান্য যে সমস্ত ন্যাচারাল ডিজাস্টার, সেখানে আর স্পেন্ডিংটা কোয়ালিটি অফ স্পেন্ডিং হয় না। আমরা বলার চেষ্টা করছি আমাদের ফিসক্যাল ইয়ারটা আসলে আমাদের দেশের যুগোপযোগী কিনা, সেইটাকে আমরা মাথায় রেখেও বা চিন্তা করতে পারি কিনা এপ্রিল থেকে মার্চ। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট টাচ তৈরি করে ঝিনাইদহের আবরানুর অর্ণব নামের 7ম শ্রেণীর এক শিক্ষার্থী চরম বিপর্যয়ের মুখে পড়েছে। তার সাইটটি কয়েকবার হ্যাক করার পরও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় মোবাইলে প্রাণনাশের হুমকি দিচ্ছে হ্যাকাররা। গত 16 ডিসেম্বর নিজ উদ্যোগে সামাজিক যোগাযোগে সাইট তৈরির কাজ শুরু করে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব। 18 এপ্রিল সফল হয় সে। সাইটটিতে ফেসবুকের মতো চ্যাটিং, অডিও এবং ভিডিও কল সহ সকল সুবিধা রয়েছে। বারবার চেষ্টার পরও সাইটটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মোবাইল ফোনে এবং ফেসবুকে হ্যাকাররা অর্ণবকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পরিবারের। এই অবস্থায় গত 1 সপ্তাহ অর্ণব ও তার স্বজনরা বাড়ি থেকে বের হতে না পারায় পুলিশের শরণাপন্ন হন। তবে পুলিশ বিষয়টি আমলে না নিলেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ লোপাটের বিরুদ্ধে অপরাধ দমন ইউনিটের পাশাপাশি এবার করদাতাদের তথ্য চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। এ লক্ষ্যে একটি বিশেষ ইউনিট খোলা হয়েছে। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যেও রাজস্ব অর্থ লোপাট এবং করদাতাদের তথ্য চুরির প্রবণতা বেড়েছে। ভুইফোর কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ট্যাক্স ফাইলিংয়ের কারণে এসব অপকর্ম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে প্রতি বছর সরকারি কোষাগার থেকে 21 বিলিয়ন বা 2100 কোটি মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছে বেশ কিছু অসাধু সংঘবদ্ধ চক্র। পোয়ায়ের করদাতারা সরকারি সুবিধা হিসেবে প্রদেয় করের আংশিক বছর শেষে ফেরত পান। বেআইনিভাবে এ সুবিধা নিতে অসাধু ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বছর শেষে যখন আমরা ট্যাক্স ফাইল করতে চিন্তা ভাবনা করি তখন আমরা সাধারণত কোনো বাঙালি সিপিআই এর কাছে যাই, ইনফরমেশনগুলো সবগুলো এদেরকেই সরবরাহ করি। বাট এরা আমাদের সুযোগ নিয়ে যদি কোনো কারসাজি করে সো সেটা আসলে আমরা খুব কষ্ট পাই। এর বিরুদ্ধে এবার সাঁড়াশি অভিযান শুরু করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS। এরই মধ্যে শুরু হওয়া অভিযানে গত 2রা জুন শেখ মাহতাব মিয়া নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারে $1000 পুরস্কার ঘোষণা করেছে FBI। গত কয়েক বছরে এ ধরনের অসৎ উপায় বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের মধ্যে। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট নয় এমন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর দাখিল করায় করদাতাদের তথ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদের ইনফরমেশনগুলো নিয়ে যদি তারা ওই কি বলে যে অন্যভাবে যদি টাকা উঠায় বা কিছু করে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তিতে খুব নষ্ট হয়। সাধারণত লোকজন যায় কোনো পরিচিত সিপিআর কাছে যাতে করে সে ভালো কিছু আশা করতে পারে, এভাবে ব্ল্যাকমেল করে এবং তার সোশ্যাল সিকিউরিটি এবং তার যাবতীয় ইনফরমেশন নিয়ে সে নিজে কাজকাম করে থাকে, তাহলে সেটা তো অবশ্যই ভয়ানক ব্যাপার। ট্যাক্স সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই এক্ষেত্রে প্রবাসীদের আরো সতর্ক হওয়ার আহ্বান তাদের। গত 5-7 বছরে এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কি পরিমাণ বাড়তেছে। এতে সরকারি তহবিলের বিরাট ক্ষতি হচ্ছে একদিকে, এট দ্য সেম টাইম যাদের আইডেন্টিটি থেফট করে এই টাকাগুলো নিচ্ছে তারাও একটা বিপদের সম্মুখীন হচ্ছে। অনিয়মে হয়তো বেশি পয়সা কিছু পেতে পারে, কিন্তু যখন ধরা পড়ে সেটা কিন্তু শুধু সিভিল পেনাল্টি না, ওটা ক্রিমিনাল পেনাল্টি হতে পারে। ট্যাক্স পলিসি সেন্টারের তথ্য মতে সরকারি কোষাগারে 9.5 কোটি করদাতা সহ 2016 সালে আয়কর দাখিল করেছেন 14.5 কোটি আমেরিকান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঈদকে সামনে রেখে বাড়তি লাভের আশায় দূরপাল্লার জন্য প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ গাড়ি। নিরাপদে বাড়ি ফেরা নিয়ে সংশয়, সচেতনতা বাড়ানোর পরামর্শ। ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্টনের নিয়ম থাকলেও নেই বাস্তবায়ন। সুশাসন প্রতিষ্ঠার তাগিদ বিশেষজ্ঞদের, অধিকার নিশ্চিতে কাজ করার দাবি মন্ত্রী। সরবরাহ বাড়লেও রাজধানী পাইকারি বাজারে এখনো কমেনি চালের দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ আর চিনির, বেড়েছে রসুনের দাম। এবং যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বেশ কিছু অসাধু চক্র। অভিযুক্ত প্রবাসী বাংলাদেশিদের অনেকে। এই ছিল এখনকার সময়ের এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.pt আর সঙ্গে থাকুন সময়।